একটা দলের ব্যাটিং এত জঘন্য হয় কিভাবে? একটা দলের ব্যাটসম্যানরা এইরকম দায়িত্ব জ্ঞানহীন হন কিভাবে? একটা দলের টপ মিডল অর্ডার এইরকম তাসের ঘরের মতো ভেঙে পড়েটা কিভাবে? একটা ম্যাচ ব্যতিক্রম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং যেটা আমরা দেখলাম সেটা ব্যতিক্রম বলবেন না। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, ইভেন্টের পর ইভেন্ট, আইসিসি ইভেন্টের পর ইভেন্ট আমরা সেই একই জিনিস দেখে আসছি। আমাদের ব্যাটিং যেইভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তারপরে আমরা লড়াই করি, সেই লড়াই থেকে আমরা সান্ত্বনা খুঁজি, এই ম্যাচ থেকেও আমরা খুঁজবো। এই ম্যাচেও আমরা তাওহিদ হৃদয়, জাকের আলী অনেকদের ব্যাটিং এর জায়গা থেকে মনে হবে যে না অত খারাপ তো আর হয়নি। কিন্তু ভাই যেই খারাপ হয়েছে, যেই খারাপের ভিত্তিটা শুরুতে আমাদের টপ মিডল অর্ডার করে দিয়ে গেছে, সেইখান থেকে আমরা আর কিভাবে কামব্যাক করব? সবচেয়ে স্যাড পার্ট যেটা, সেটা হচ্ছে এরাই আমাদের দেশের সেরা ব্যাটসম্যান। সবচেয়ে দুঃখজনক জায়গা, তাদের উপরে আমরা সবচেয়ে বেশি করে নির্ভর করি এবং তারা আমাদের দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, আইসিসি ইভেন্টের পর আইসিসি ইভেন্টে আমাদেরকে হতাশ করে চলেন। ভারতের বিপক্ষে ম্যাচটাকে তাই আমি ব্যতিক্রম ধরতে, ব্যতিক্রম মানতে একটু রাজি নই। এইটাই বাংলাদেশ, এইটাই বাংলাদেশের ব্যাটিং। দেখেন, আপনি যদি এই ম্যাচটা শুরুর আগে বলা হতো বা আইসিসির এই চ্যাম্পিয়ন্স ট্রফি ইভেন্টটা শুরুর আগে বলা হতো বাংলাদেশের ব্যাটিং এ কার কার উপরে আপনি সবচেয়ে বেশি নির্ভর করেন, 3 জন ব্যাটসম্যানের নাম বলেন। আই এম শিওর যে সেই 3 জন ব্যাটসম্যানের মধ্যে বেশিরভাগের, এবং প্রথম ম্যাচটাতে মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারেনি, এইটাকে মাথায় রেখে যদি আমি আপনাদেরকে প্রশ্নটা করি, তাহলে সবচেয়ে বেশি নির্ভর কাদের উপরে করতেন? সৌম্য সরকার, দলের 2 ওপেনারের মধ্যে অভিজ্ঞ তিনি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিজ্ঞতা এত বছরের, এবং লিটন দাস না থাকার কারণে তিনি সিনিয়র, তার উপরেই দায়িত্বটা সবচেয়ে বেশি। অবশ্যই সৌম্য সরকারের নাম আপনি বলতেন, হয়তো বা বলতেন। নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন, দলের ক্যাপ্টেন, ওয়ানডেতে দারুণ ফর্মে রয়েছেন, দেশ ছাড়ার আগে বলে গেছেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই, ফলে ক্যাপ্টেনকে তো সামনে থেকে লিড করতে হবে, ওইরকম পারফরমেন্স তার কাছ থেকে আসতেই হবে। শান্তর কথাও বলতেন হয়তো আপনি। মুশফিকুর রহিম, দলের অভিজ্ঞতম ক্রিকেটার, এবং যখন মাহমুদুল্লাহ রিয়াদ না থাকেন তখন তো তার উপরে দায়িত্বটা আরো অনেক বেশি থাকে, এবং যখন তিনি নিজে অফ ফর্মে থাকেন তখন তার ফর্মে ফেরার জন্য আইসিসি ইভেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি, এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে? সেই সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এই 3 জন মিলিয়ে ভারতের বিপক্ষে ম্যাচে মোট রান করেছেন 0। সৌম্য সরকারও 0, নাজমুল হোসেন শান্তও 0, মুশফিকুর রহিমও 0। এই 3 জন মিলে টোটাল বল খেলেছেন মাত্র 8টা বল। তাহলে একটা দলের যখন শুরুতেই সবচেয়ে বেশি নির্ভর করবেন যাদের উপরে, সেই 3 ব্যাটসম্যান 0 রানে আউট হয়ে যান এবং তারা দলকে এরকম ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিয়ে যান, এই দল কিভাবে জেতার আশা করবে? এই ম্যাচে কিভাবে জেতার আশা করবে? চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আশাটা কিভাবে করবে? ভাই, এই ম্যাচে আমরা যেই ব্যাটিং করেছি, নেক্সট ম্যাচে যদি নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়ে দেয়, আমি জানি সেটা একটা নতুন ম্যাচ, আমি জানি সেটা 0 থেকে শুরু করব, আমি জানি যে সেটা নতুন দেশ, নতুন ভেন্যুতে খেলা হবে, সবকিছুর পরও ওই নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে যদি বাংলাদেশ তাদেরকে হারিয়ে দেয়, সেইটা হবে আরো একটা হিউজ আপসেট, অনেক বড় একটা অঘটন। ভারতকে হারাতে পারলে সেটা যেমন বিরাট অঘটন হতো আমি বলেছিলাম, ঠিক তেমনি ভাবে নিউজিল্যান্ডকে হারাতে পারলে সেইটাও হবে একটা বিরাট বড় অঘটন। হবে না কেন? যে ব্যাটিংটা আমরা করেছি, আমরা 35 রানে আমাদের 5 উইকেট চলে গিয়েছে। আমি যেই 3 জনের কথা বললাম, আপনি খেয়াল করে দেখেন, সৌম্য সরকার তিনি ওপেনিং এ নামলেন, সেকেন্ড বলে তিনি স্ট্রাইক পেলেন, ফার্স্ট বলে তানজিদ তামিম 1 রান নেওয়ার পর তার ইনসাইড এজে, তারপরে সৌম্য, মোহাম্মদ শামির যে 5টা বল ফেস করলেন, তার মধ্যে তিনি প্রথম বলটা আউটসাইড এজে তিনি বিট হলেন, তারপরের আরো একটা বলেও তিনি হচ্ছে গিয়ে অস্বস্তিতে ছিলেন, আর লাস্ট বলটাতে গিয়ে, মানে অস্বস্তিতে ছিলেন মনে লিভ করেছেন, সেটাও অফ স্ট্যাম্পের একটু উপর দিয়ে চলে গিয়েছে, আর আরো একটা ওই ওভারের শেষ বলটাতে কাভার দিয়ে একটা দুর্দান্ত কাভার ড্রাইভ খেলার চেষ্টা তিনি করলেন। মনে হলো যেন বল একেবারে কাভার সীমানার উপরে আছড়ে পড়বে, আছড়ে ঠিকই পড়েছে, সেটা হচ্ছে গিয়ে উইকেট কিপারের গ্লাভসে, কেননা তার ব্যাটের ইনসাইড এজ হয়ে সেটা কেএল রাহুলের ক্যাচ হয়ে গিয়েছে। 5 বলে 0 রান করে সৌম্য সরকার আউট। ক্রিজে এলেন নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন, তার দায়িত্বটা এই সময় আরো বেশি করে বেড়ে গিয়েছিল। শুরুতেই আমরা অভিজ্ঞ ওপেনারকে হারিয়েছি, তিনি কি করলেন? হার্ষিত রানার মুখোমুখি হওয়া সেকেন্ড বলটাতে এইবার তিনি কাভারের উপরে দিয়ে ছক্কাই মারতে চাইলেন,
কিন্তু শর্ট কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে লোপ্পা ক্যাচ তুলে দিয়ে, সহজতম ক্যাচ তুলে দিয়ে, ক্যাচ প্র্যাকটিস করিয়ে দিয়ে, দায়িত্বহীনতার একটা চূড়ান্ত নিদর্শন রেখে 0 রানে তিনি আউট হয়ে গেলেন। আর মুশফিকুর রহিম যখন আমাদের 4 উইকেট পড়ে গিয়েছে, অক্ষর প্যাটেল মাত্র বোলিং এ আসলেন, সেই মুশফিকুর রহিম এসে তিনি মুখোমুখি হওয়া প্রথম বলটাতে অক্ষর প্যাটেলকে ফরওয়ার্ড ডিফেন্স খেলতে গিয়েছেন এবং তার ব্যাটের শোল্ডারে লেগে উইকেট কিপারের গ্লাভসে বলটা চলে গিয়েছে। মুশফিক বাংলাদেশের সবচেয়ে ভালো স্পিন খেলা ব্যাটসম্যানদের একজন, প্রবাবলি না, আমার কাছে তো মনে হয় সবচেয়ে ভালো স্পিন মুশফিকুর রহিম খেলেন। তিনি অক্ষর প্যাটেলের সেই মুখোমুখি হওয়া প্রথম বলটা ডিফেন্স করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। কি অবস্থাটা আমাদের! আরো 2টা উইকেট এর ফাঁকে গিয়েছে, যেমন ধরেন হচ্ছে আমাদের মেহেদী হাসান মিরাজ, যিনি 4 নাম্বার পজিশনটা নিজের করে নিয়েছেন, তিনি হার্ষিত রানার একটা বলকে অফ স্ট্যাম্পের বাইরে তিনি হচ্ছে গিয়ে সজোরে মারতে গিয়েছিলেন, ব্যাটের আউটসাইডে নিয়ে ওইখানে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন। 5 রান করে তানজিদ হাসান তামিম 25 রান করে আউট হয়েছেন। ভাই 25 বলে 25 আপনি করেছেন, আপনি 4টা 4 মেরেছেন। আইসিসির 2টা ইভেন্ট আপনি খেলেছেন, যেই 2টা ইভেন্টে আপনার সঙ্গী ব্যর্থতা, মানে কেবলই ব্যর্থতা। সেইটা 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বলুন, সেইটা 2024 টি20 ওয়ার্ল্ড কাপ বলুন। এইখানে আরেকটা আইসিসি ইভেন্টের শুরুতে আপনি যখন স্টার্ট পেয়ে গিয়েছেন, তারপরে অক্ষর প্যাটেল বোলিং এ আসলেন, স্পিন প্রথমবারের মতো মানে ওইখানটাতে বোলিং আক্রমণে আসলো, সেইখানটাতেও আপনি কিপারের হাতে ক্যাচ দিয়ে ওইভাবে আউট হয়ে যাবেন। 35 রানে 5 উইকেট বাংলাদেশের চলে গেছে। ম্যাচে বাংলাদেশ আর কোথায় থাকে? আমি যে বলছিলাম না যে সর্বহারার লড়াই, 35 রানে 5 উইকেট চলে যাওয়ার পরে লড়াইটা সর্বহারারই হয়। এই অবস্থা থেকে ক্রিকেট ম্যাচ জেতাটার পার্সেন্টেজ খুবই কম, লেস দেন 10%। আমার ধারণা লেস দেন আসলে 5% সত্যিকার অর্থে। সো সেইখান থেকে আপনি শুধু লড়াইটুকুই একমাত্র দেখাতে পারবেন, ম্যাচ আর জিততে পারবেন না। আর যেই লড়াইটা আমরা দেখিয়েছি, সেই লড়াইটা তো ভারতীয় ফিল্ডিং এর বাজে ফিল্ডিং এর কারণেই, ওই বাজে ফিল্ডিং এর সৌজন্যে আমরা সেটা পেরেছি। তা না হলে জাকের আলী অনেক মুখোমুখি প্রথম বলেই তো অক্ষর প্যাটেলকে হ্যাটট্রিকই উপহার দিয়ে দিয়েছিলেন, প্লেটে তুলে দিয়েছিলেন, খাইয়ে দিয়েছিলেন। রোহিত শর্মা ভারতের ক্যাপ্টেন স্লিপে দাঁড়িয়ে ক্যাচটা ফেলে দিয়েছেন বলে অক্ষর প্যাটেলও হ্যাটট্রিক পাননি। আমাদেরও 35 রানে 5 উইকেটটা 35 রানে 6 উইকেটে পরিণত হয়নি। সেইটা যদি হতো তাহলে মানিজ্যতের আর কিছু বাকি থাকতো বলে মনে হয় না। 100 আগেই হয়তো বা আমরা অল আউট হয়ে যেতাম, তখন আর এই লড়াই করা লাগতো না, কেননা আর স্বীকৃত কোনো ব্যাটসম্যান শেষের দিকে আর ছিলেন না। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে শেষ পর্যন্ত তো জাকের আলী অনেক এবং তাওহিদ হৃদয়ের একটা 154 রানের পার্টনারশিপ হয়েছে, যেই পার্টনারশিপে আমাদের স্কোরটা 200 পেরিয়ে গিয়েছে। সম্মানজনক পরাজয় ভাই, সম্মানজনক পরাজয়ের স্কোর হয়েছে, এর চেয়ে বেশি কিছু হয়নি। আপনি ওইখানে আমার বলে কোনো লাভই নেই যে আমরা শেষের দিকে জাকের আলী অনেক যে ক্যাচটা ফেলেছিলেন KL রাহুলে, সেই ক্যাচটা ধরলে আমরা ম্যাচ জিতে যেতাম, হয়তো একটা সম্ভাবনার জায়গা তৈরি হতো, কিন্তু 228 করে আপনি ম্যাচ জিতবেন, এটা কি সম্ভব ভারতের এই ব্যাটিং লাইন আপের বিপক্ষে? আমি ভাই এটার কোনো সম্ভাবনা দেখি না। জাকের আলী অনেক এরপরও তো 24 রানের সময় একটা সহজ স্ট্যাম্পিং এর চান্স দিয়ে তিনি সেই কি বলা চলে বেঁচে গিয়েছেন। শেষ পর্যন্ত তিনি 68 রান করেছেন 114টা বল করে। স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে ভাই 60-এর কম, 60-এর কম। তাহলে আপনি ব্যাটিংটা কি কিসের জন্য করেছেন? ব্যাটিংটা কি আপনি করেছেন সম্মানজনক পরাজয়ের জন্য, সম্মানজনক একটি স্কোরে দলের স্কোরটা নিয়ে যাওয়ার জন্য, নিজের স্ট্যাটটা ভারী করার জন্য? আমি বলছি না 35 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর সেটা কঠিন, অবশ্যই ইনিংসের ওই সময় একটা রিবিল্ডিং ফেজ থাকে, তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক সেটা করেছেন, কিন্তু শেষ দিকে গিয়ে সেই এক্সিলারেশনের চেষ্টাটাও কি তাদের মধ্যে ছিল? তাওহিদ হৃদয়ের কেসটা একটু ডিফারেন্ট, তার ইনিংসটাকে আমি একটা আলাদাভাবে রেট করি। ভালো ইনিংস তিনি খেলেছেন, দুর্দান্ত ইনিংস খেলেছেন, এবং শেষ দিকে গিয়ে আই এম শিওর তার যদি ওরকম ক্র্যাম্প না হতো, 86 রানের মাথায় তার ক্র্যাম্প হয়েছে, যেই কারণে সেঞ্চুরিতে কোনো মতে হাতড়ে বাঁচড়ে তিনি পৌঁছতে পেরেছেন। সেইটা যদি না হতো ক্র্যাম্পটা, তাহলে জাকের আলী অনেককে যেরকম হচ্ছে গিয়ে দেখা গেছে যে গুটিয়ে রেখেছেন নিজেকে, তাওহিদ হৃদয় কিন্তু সেরকম নয়, এবং ওই জায়গাটা থেকে আমরা আরো কিছু রান, 12 কিছু বিগ শট দেখতে পারতাম। তিনি যে সেঞ্চুরিটা করেছেন সেই সেঞ্চুরিটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। জাকের আলী অনেকের ইনিংসটাকে যে আমি খুব অ্যাপ্রিসিয়েট করতে পারছি না ভাই, সরি। 0 রানে লাইফ পেয়েছেন, 24 রানে লাইফ পেয়েছেন, তারপরে 60 স্ট্রাইক রেটে যদি হচ্ছে কি আপনি 68 রান করেন, এইটাকে আমি খুব একটা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। বাট তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেককে আমি দায়ও দিচ্ছি না। তারা কি করবেন? তাদের লড়াইটা ছিল সর্বহারার লড়াই, 35 রানে 5 উইকেট চলে গেছে, তারপরের লড়াই। তো তারপরে গিয়ে দলকে তারা জয়ের মতো অবস্থানে নিয়ে যেতে পারবেন, ওই সামর্থ্যের জায়গা আমাদের কি আছে? নাই, আমাদের সেই সামর্থ্যের জায়গা নাই। আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে স্যাড পার্ট, সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে গিয়ে এরাই আমাদের দেশের সেরা ক্রিকেটার, এদের উপরেই আমাদের নির্ভর করতে হয় দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, আইসিসি ইভেন্টের পর আইসিসি ইভেন্ট, বছরের পর বছর ধরে, এবং তারা আমাদেরকে খুব অল্প সময় আনন্দে ভাসান, বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে বিষাদে ডুবিয়ে দেন।
এই ম্যাচটাও সেই রকম হয়েই থাকলো। আমার কাছে এই 35 রানে 5 উইকেট পড়ে যাওয়াতে সেইখানটাতে সৌম্য সরকারের আউট, নাজমুল হোসেন শান্তর আউট, মুশফিকুর রহিমের আউট, এই 3 জন মিলে 8টা বল মাত্র ফেস করেছেন, একটা রানও করতে পারেননি। এরপরে গিয়েও যদি বাংলাদেশ ম্যাচ জিতে সেইটা তো পৃথিবীর অষ্টম আশ্চর্য হয়ে যাবে, ক্রিকেটের দশম আশ্চর্য হয়ে যাবে। সেইটা হয়নি, সেটা হওয়ার ধারে কাছেও আমরা আসলে যেতে পারিনি। এখন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে, এটা কি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি 2 ম্যাচেও অব্যাহত থাকবে? খেলা হবে এরপরে রাওয়ালপিন্ডিতে গিয়ে আমরা নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে খেলবো। তাদের বোলিং অ্যাটাক কি ভারতের চেয়ে খুব খারাপ? কতটা খারাপ? আমাদের এই অবস্থা যদি ব্যাটিং এ থাকে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় তো অলীক কল্পনা, অলীক কল্পনা। আমরা মানিজ্যত নিয়ে ফিরতে পারি কিনা? এই ম্যাচে না হয় ক্যাচ টেস্ট ড্রপ হয়েছে বলে আমরা 100 নিচে গুটিয়ে যাইনি, মানে ওরকম একটা সিচুয়েশনে আমরা পড়িনি। কিন্তু যদি পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে, তাদের স্পেশালি নিউজিল্যান্ড ভেরি নেক্সট ম্যাচ, তাদের ফিল্ডিং তো ভাই তুখার ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং সাইড। তারা ক্যাচ তারা ফেলেনি না, রান সেভ করেন প্রতি ম্যাচে মোটামুটি হচ্ছে গিয়ে 50 ওভার যদি প্রতিপক্ষ খেলে সেখানে 20-30টা রান তারা করে তারা সেভ করেন। বাংলাদেশের সেখানে চূড়ান্ত রকমের বেইজ্জতি যদি কিছু হওয়ার বাকি থাকে সেইটাও হয়ে যেতে পারে। এই যে সম্মানজনক পরাজয় নিয়ে আমাদের যে অনেকের কলার উঁচু করা গর্ব, সেই গর্বটাও আর থাকবে না। কিন্তু তারপরেও গিয়ে আমাদের এই টুর্নামেন্ট শেষে গিয়েও এদের উপরেই নির্ভর করতে হবে, কেননা বাংলাদেশ ক্রিকেটটা ভেঙে চুরে একেবারে শেষ হয়ে যাওয়ার দশা। এই ক্রিকেটারদের উপরে আমাদের আসলে নির্ভর করতে হবে। শুধু আমরা ওই আশাটুকুই করতে পারি, এই ধ্বংসস্তূপ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এবং সেই ঘুরে দাঁড়ানোর জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই টপ মিডল অর্ডারের সবচেয়ে বড় দায়িত্বটা নিতে হবে, এবং অবশ্যই অবশ্যই এই সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের সবচেয়ে বড় দায়িত্বটা নিতে হবে। আশা কি করতে পারেন আপনি যে তারা পরের ম্যাচে বাংলাদেশের পতাকাটার জন্য অন্ততপক্ষে সেই লড়াইটা করবেন এবং তারা নিউজিল্যান্ডের বিপক্ষে একটা স্কোর